প্রশ্নটা হচ্ছে, পুলিশকে দিয়ে কি আর যথেষ্ট হতাহত করা যাচ্ছে না, যথেষ্ট খুন করানো যাচ্ছে না, যথেষ্ট আহত করা যাচ্ছে না? এই প্রশ্ন তারা আসলে যে কোনো উপায়ে হোক তারা পুলিশকে একটা ছাড় দিতে চাচ্ছে। তারা কোনোভাবেই পুলিশকে অভিযুক্ত হিসাবে সামনে আনতে চায় না। কেন চায় না? চায় না একটাই কারণ, সেই কারণটা হচ্ছে তারা মনে করে তারা যে ক্ষমতায় আছে এবং তাদের যে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়েছে, এটা বেসিক্যালি পুলিশ তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। পুলিশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। পরিস্থিতি যতটাই সময় যাচ্ছে, পুলিশ অসহায় আত্মসমর্পণ করতেছে শিক্ষার্থীদের কাছে, আন্দোলনকারীদের কাছে। কারণ পুলিশ কত গুলি ছুড়বে, গুলি ছুড়তে ছুড়তে পুলিশের গুলি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা শেষ হচ্ছে না। দর্শক, পুলিশের এই ক্ষমতা কমে যাওয়া নিয়ে দুইটা আলোচনা শুনবো সাংবাদিক মাসুদ কামাল এবং ডক্টর জাহিদুর রহমান ভাই। আলোচনা শুনলে বুঝতে পারবেন যে পুলিশের ক্ষমতা কমে যাচ্ছে এবং সরকারের পতন অনিবার্য হচ্ছে। আজ সারাদিন যা যা দেখলাম তাতে আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে হয়েছে। এই প্রশ্নটা মাথায় এসছে এবং কেন এসছে সেই ব্যাপারে আমি আমার যুক্তি উপস্থাপন করব। আপনাদের যদি কোনো দ্বিমত থাকে নিশ্চয়ই আপনারা জানাবেন। প্রশ্নটা হচ্ছে, পুলিশকে দিয়ে কি আর যথেষ্ট হতাহত করা যাচ্ছে না, যথেষ্ট খুন করানো যাচ্ছে না, যথেষ্ট আহত করা যাচ্ছে না? এই প্রশ্ন আমার মাথায় এসছে। কেন এসছে এবং সেটার কি কারণ থাকতে পারে সেটা নিয়ে কথা বলতে চাই। এবং যদি এই প্রশ্নগুলোর জবাব হ্যাঁ হয়, তাহলে আমাদের এই অভ্যুত্থানের জন্য এটা খুবই চমৎকার একটা ব্যাপার হবে। আজ সারা দেশে বিভিন্ন জায়গায় নানা রকম ভাবে আন্দোলনকারীরা নেমে এসছেন। কোনো কোনো জায়গায় অনেক বড় বড় সমাবেশ হয়েছে, চিটাগংয়ে হয়েছে, ঢাকার বিভিন্ন জায়গায় হয়েছে, অন্যান্য জেলায়ও হয়েছে। কোনো কোনো জায়গায় পুলিশ হামলা করেছে, খুলনায়, সিলেটে, ঢাকার বাইরের কথা বলছি। টিয়ার গ্যাস এবং রাবার বুলেট এবং হবিগঞ্জে সম্ভবত পুলিশের গুলিতে মাঝখানে পরে একজন পথচারী নিহত হয়েছেন এবং অন্য একটা জায়গায় একজন পুলিশও নিহত হয়েছেন সংঘর্ষে। আমি পুলিশের নিহত হওয়াতেও মর্মাহত হই। এই দেশের সন্তান, তাদেরকে একটা এই রকম বিভৎস স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে, তার জন্য জীবন দিতে হচ্ছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা এগুলো হতো না। এবং আমরা চাই পুলিশের মধ্যে এই রিয়েলাইজেশনটা আসুক, তারা যাতে এই কাজটি করতে না পারেন। এই রিয়েলাইজেশন অবশ্য একেবারে নিচের দিকের পুলিশ সদস্য হলে হবে না, উপরের দিকে রিয়েলাইজেশনটা লাগবে। যাই হোক, ঢাকার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে ঢাকায় দুটো ভিন্ন চিত্র। ঢাকায় বিভৎস একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তরা এলাকায়, ভীষণ সিরিয়াস সংঘর্ষ হয়েছে এবং সেটার মধ্যে গত সংঘর্ষের তুলনায় একটা নতুন ফেনোমেনন আছে। আর ঢাকার অন্য জায়গাগুলোতে পুলিশকে আমরা খুব বেশি বাধা দিতে দেখিনি। ঢাকায় তো বড় বড় জমায়েত হয়েছে, শহীদ মিনার এলাকায়, ইউনিভার্সিটি এলাকায়, পল্টন এলাকায়, প্রেস ক্লাব এলাকায়, কিন্তু এই জায়গাগুলোতে পুলিশ কোথাও বাধা দিয়েছে শক্তভাবে সেরকম কোনো নিউজ আমরা দেখিনি, তেমন কোনো ছবিও দেখিনি। তার মানে হচ্ছে এই জায়গাগুলোতে পুলিশ অনেকটাই নিউট্রাল ছিল। আর উত্তরা যখন পুলিশ অ্যাকশনে থাকছে তখন সেখানে দেখা গেছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের গুন্ডারা, পান্ডারা আবার নেমেছে। হেলমেট মাথায় দিয়ে গুলি করতে আমরা দেখেছি, ঢিল মারতে দেখেছি, হাতে ধারালো অস্ত্র নিয়ে এই পান্ডারা ঘুরে বেড়াচ্ছে, আক্রমণ করছে। এই দৃশ্যগুলো আমাদের সামনে এসছে। আর এই পান্ডাদের যারা নেতা, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শাহবাগের এদিকে তারা কিছুক্ষণ বসেছিল। তো ছাত্রলীগকে আবার কিছুটা সাহস দিয়ে মাঠে নামানোর চেষ্টা করা গেছে এবং কিছুটা মাঠে নামতে দেখা গেছে। তারা ভেগেছিল, মনে আছে তো, বিরাট নাকি শেষ দেখে টেকে ছাড়বে, সাদ্দাম বলেছিল না, শেষ দেখা টেকা দেখেছি। কার শেষ কে দেখে আসলে এই জাতি এবার দেখবে। যাই হোক, আমরা মূল আলোচনাটায় আসি। তাহলে ছাত্রলীগ আবার মাঠে নামলো, আওয়ামী লীগ আবার মাঠে নামলো, লাঠি সোটা, ধারালো অস্ত্র এবং পিস্তল হাতে নিয়ে গুলি করছে তারা। কেন? সবসময় আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ছাত্রলীগ, আওয়ামী লীগের এই দায়িত্ব না। এই দায়িত্বের জন্য কথা বলা মানে হলো গৃহযুদ্ধের ডাক দেয়া। বহুদিন বলেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সমানে এই কথাগুলো বলে গেছেন, কিন্তু ওনাদের আর উপায় নেই বলে আমার মনে হচ্ছে। আমরা যদি প্রশ্ন করি, প্রেস ক্লাব, ঢাকা ভার্সিটি এলাকায় পুলিশ অ্যাকশনে নাই, উত্তরায় অ্যাকশনে, কোনো কোনো জেলায় অ্যাকশনে আছে, আবার কোনো কোনো জেলায় ততটা অ্যাকশনে নাই, কেন? তার মানে এরকম, আমি কয়েকটা সম্ভাবনার কথা বলি। পুলিশের মধ্যে সরকারের আদেশ নিষেধ পুরোপুরি অক্ষরে অক্ষরে মানার মতো পরিস্থিতি নেই আর এখন। কেউ সরকারের ক্র্যাকডাউন করতে উৎসাহী সরকারের হয়ে, কেউ অতটা উৎসাহী না।
কিছুদিন আগে এক পুলিশ অফিসারকে বেনজির হওয়ার চেষ্টা করতে দেখলাম। বিরাট তেজস্বী বক্তৃতা দিচ্ছেন, জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন। তো কিছু এখন এরকম আছে, তারাই হয়তো অ্যাকশনে যাচ্ছেন, আবার অনেকে অ্যাকশনে যাচ্ছেন না। হয়তো তাদের খারাপ লাগছে যা ঘটে গেছে, অথবা তারা ভয় পাচ্ছেন, এই রেজিম তো ক্ষমতায় নাই, আসলে তাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সে আসলে ক্ষমতায় নাই, সুতরাং পিঠ বাঁচানোর চিন্তা করে তারা হয়তো নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। অথবা এটা কি, যে পরিমাণ খুন যখন পুলিশকে দিয়ে করানো হয়েছে সেটা নিয়ে ইন্টারন্যাশনালি যে পরিমাণ আলাপ হয়েছে, তাদেরকে দিয়ে যেরকম ভাবে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করানো হয়েছে, লেথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে। মজার ব্যাপার, আমাদের বর্ডারে বিএসএফ এর লেথাল ওয়েপন ইউজ করা নিয়ে, মারণাস্ত্র, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা নিয়ে আমরা শোরগোল করি। আমাদের নাগরিকের উপরে ও কেন এই অস্ত্র ইউজ করবে, ও যাতে নন লেথাল ওয়েপন ইউজ করে সেই আলাপ করি। আর এই দেশের নাগরিকের উপরে বিজেপি পুলিশেরও আছে সেই অস্ত্র, অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করেছে। তো এটা নিয়ে যেহেতু প্রচুর সমালোচনা হচ্ছে, সরকার কি তাহলে এদেরকে দিয়ে আর যথেষ্ট খুন, যথেষ্ট রকম জখম, যথেষ্ট রকম আহত করাতে পারবে না? এটাও কারণ হতে পারে। কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগকে মাঠে নামা দেখে আমরা এটা নিশ্চিত হতে পারি, পুলিশ যে কোনো কারণে হোক, তার মধ্যে বিভেদ হোক, আন্তর্জাতিক চাপের কারণে হোক, পুলিশকে দিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আর বেশি খুন যখন সরকার করাতে পারবে না। আর এদেরকে তো এদেরকে পালাতে তো আমরা একবার দেখেইছি। সুতরাং ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কি করবে সেটা আমরা বুঝে যাই। সো বটম লাইন হচ্ছে, এই ঘটনাটা যখন আমাদের সামনে হচ্ছে, যখন আবার এদেরকে গর্ত থেকে বেরোতে দেখছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে, তখন এটা বুঝতে পারি সরকারের বল প্রয়োগের ক্ষমতা খুবই নিচু পর্যায়ে চলে গেছে। এখন আমরা যেভাবে দাঁড়াচ্ছি, সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ, এমনকি আওয়ামী দালালদেরকেও নামতে টামতে দেখছি, চিহ্নিত দালাল। আজকে আর ওদেরকে সামনে না আনি, নামুক, হাওয়া বুঝেও যদি নামে আপাতত নামুক, তাদের সাথে আলোচনা আমাদের স্বাধীন বাংলাদেশে হবে। কিন্তু এই পরিস্থিতি এখন প্রমাণ করছে স্বাধীনতা খুব দূরে না। প্রথম চাপাচ্ছিল যে বিক্ষুব্ধ লোকদের উপর, যারা নাকি বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, তাদের উপর দায় চাপিয়েছিল। তারপর তারা বলল না, এটা জামাত শিবির করেছে। সর্বশেষ যে থিওরিটা পাওয়া গেছে সরকারের কাছ থেকে, তারা তা বলছে যে মিছিলের মধ্যে নাকি ছদ্মবেশে জঙ্গিরা ঢুকে পড়েছিল এবং জঙ্গিরা ঢুকে পড়ে অত্যন্ত কাছে থেকে এই লোকগুলোকে গুলি করে মেরেছে। মানে এক লেটেস্ট একটা থিওরি, এগুলো সরকারের এই থিওরি দিয়েছেন কে? ওবায়দুল কাদের সাহেব। তিনি বলেছেন, আমি ওনার কথাটা একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনি বলেছেন, আন্দোলনে হতাহত অনেকেই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। আন্দোলনকারীদের মিছিলে অনুপ্রবেশকারী ঢুকে খুব কাছ থেকে তাদের গুলি করে। জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে কাছ থেকে গুলি করেছে। এই ঘটনা ঘটেছে বলেও আমাদের কাছে তথ্য আছে। আচ্ছা, ওনার কাছে এই উদ্ভট তথ্যটা আছে মানলাম, উনি যখন বলছেন নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু প্রশ্নটা হলো এই তথ্যটা ওনার কাছে সরবরাহ করলো কে? এটা জানার আমার খুব আগ্রহ। একটা জিনিস ভাবুন, দূর থেকে বিশাল একটা মিছিলে অনেক লোক আছে, সেই মিছিল আপনি যদি দূর থেকে, সামনে থেকে, একটু দূরত্ব থেকে আপনি যদি গুলি করেন, আপনার যদি পুলিশে গুলি করে, সেটা মারা সম্ভব। কিন্তু যদি মিছিলের মধ্যেই ঢুকে তাকে পেছন থেকে অথবা কাছ থেকে গুলি করে, তাহলে সে লোক তো তখনই ধরা পড়বে, তাকে তো অন্য যারা তারা তো পিটিয়ে মেরে ফেলবে। কীভাবে সম্ভব? আর যদি মিছিলে ঢুকে মারতে হয় তাহলে তো তাকে পেছন থেকে মারতে হবে। কিন্তু যত গুলি হয়েছে সবই তো সামনের থেকে গুলি হয়েছে, তাহলে কিভাবে তারা বলে এটা মিছিলের ভেতরে ঢুকেছিল? এটা 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 কীভাবে সম্ভব? আর জঙ্গিরা ঢুকেছিল, আচ্ছা ওনারা এই কথাটা বললেন কীভাবে? আমি ধরে নিচ্ছি ওনাদের কাছে এরকম কিছু একটা ভিডিও ফুটেজ আছে। যদি থেকে থাকে তাহলে ওনারা কী করে বুঝলেন? যদি ভিডিও ফুটেজ থেকে থাকে, আমরা কি দাবি করতে পারি না যে সেই ভিডিও ফুটেজটা আপনি আমাদেরকে দেখাতে পারবেন? আপনাকে চ্যালেঞ্জ করলাম জনাব ওবায়দুল কাদের সাহেব, আপনি দেখান আমাদেরকে যে সেই জঙ্গি যে জঙ্গি গুলি করছে ভিডিও ফুটেজে দেখা গেছে, এবং এর থেকে আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে এটা জঙ্গিরা মেরেছে। না হলে আপনি কি করে নিশ্চিত হলেন যে সেটা জঙ্গিরাই মেরেছে? তো এ ধরনের উদ্ভট কথার কোনো অর্থই হয় না।
আর আরেকটা কথা ওনারা বারবার বলছেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়। তো যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কি তাহলে সবাই অপরাধী আপনার বিবেচনায়? এই যে 6 জনকে আপনারা ধরে নিয়ে গেলেন, নিয়ে 6 দিন আটকে রাখলেন, তাদেরকে হয়রানি করেন নাই? করেছেন। তারা অপরাধী। এই তারা অপরাধী হয়তো ছাড়লেন কেন? তো আমার মাঝে মাঝে মনে হয় কি এই সরকার এলোমেলো হয়ে গেছে, চাপে পড়ে মাথা পোড়া আওলা হয়ে গেছে। এখন কখন কার জন্য কি বলতে হবে তারা নিজেরাও বুঝতে পারছে না। যাকে তাকে পাচ্ছে ভিলেন বানিয়ে দিচ্ছে। এই চান্সে তারা আবার জামাত শিবিরকে নিষিদ্ধও করে দিল। ঠিক আছে, করে দিলেন, লাভটা কি হলো? জামাত শিবিরতে কোনো প্রতিক্রিয়া দেখালো না। কেন দেখালো না? আমার তো মনে হয় জামাত শিবির প্রতিক্রিয়া দেখায়নি এই কারণে তারা জানতো এই ধরনের কাজ একটা হবে। তারা এটাকে নীরবে গ্রহণ করেছে যে আপনারা যেটা করবেন আমাদের জানা ছিল। এই চান্সে আপনি এই একটা সন্ত্রাসী একটা কর্মকাণ্ড আপনারাই ঘটিয়েছেন, ঘটিয়ে আপনারা আমাদের নিষিদ্ধ করবেন, এটা জামাত শিবির আগের থেকে জানতো। এবং জানতো বলেই তারা কিন্তু একদম চুপচাপ এটাকে গ্রহণ করলো। কিন্তু প্রশ্ন হলো এরপর কি হবে? এরপর তো আপনার জামাত শিবিরকেও দায়িত্ব দিতে পারবে, কারণ জামাত শিবির তো নিষিদ্ধ। নাকি এটা আরেকটা পুলিশের বাণিজ্য হবে? বাণিজ্য কিন্তু হতে পারে, যে কাউকে ধরে পুলিশ বলবে এই লোকটা নিষিদ্ধ ঘোষিত দল জামাত শিবিরের মেম্বার, এটাও বলতে পারে। কিন্তু মানে আরেকটা গ্রেফতার বাণিজ্যের উইং আপনারা খুলে দিলেন। মানে সব মিলিয়ে দেখুন এখন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কেন হচ্ছে? এই আন্দোলনটা কিন্তু কোটার জন্য হচ্ছে না। আন্দোলনটা হচ্ছে দুটো কারণে। এখন এটা সবাই এখন স্পষ্ট করে বলেও দিয়েছে, ছাত্ররা বলেছে, শিক্ষকরা বলেছেন, অভিভাবকরা বলেছে, সাধারণ মানুষ বলেছে। এই আন্দোলন হচ্ছে দুটো কারণে। একটা কারণ হলো যে এই কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত লোক মারা গেছে তাদের একটা বিচার, এবং যারা হয়রানির শিকার হচ্ছে তাদের হয়রানি না করা, এবং তাদের বিরুদ্ধে মামলা অথবা গ্রেপ্তার অথবা নানাভাবে টর্চারের মাধ্যমে হয়রানি না করা, এই একটা দাবি। আরেকটা দাবি হলো যে সরকারের যে বিপুল দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মানুষের উপর টর্চার করা, এই সমস্ত কিছু বন্ধের দাবি। মানে এটা বন্ধের দাবি মানে ভার্চুয়ালি তারা আসলে সরকারের এক ধরনের পতনই চাচ্ছে। অথবা যদি তারা সরকার থেকে এগুলো যদি বন্ধ করতে পারে সেটা অন্য কথা। তো এই দুইটাই তো দাবি। এই দুইটা দাবিকে থামানোর জন্য সরকার এখন যত পদক্ষেপ নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে সব পদক্ষেপে একটা আরেকটার চেয়ে ভুলে ভরা। যেমন ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বললেন এইমাত্র, যে কথাটা এইমাত্র আমি বললাম আর কি, যে জঙ্গিরা যে পেছন থেকে মারছে, তো এটা করে ধোপে টেকাতে পারবেন? কোনোভাবে প্রমাণ করতে পারবেন? কোনো কারণ নেই প্রমাণ। তো এটা কেন করছেন? তারা আসলে যেটা নাকি বেসিক কথা, তারা আসলে যে কোনো উপায়ে হোক তারা পুলিশকে একটা ছাড় দিতে চাচ্ছে। তারা কোনোভাবেই পুলিশকে অভিযুক্ত হিসাবে সামনে আনতে চায় না। কেন চায় না? চায় না একটাই কারণ, সেই কারণটা হচ্ছে তারা মনে করে তারা যে ক্ষমতায় আছে এবং তাদের যে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়েছে, এটা বেসিক্যালি পুলিশ তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। যে কারণে পুলিশকে তারা যে কোনো ধরনের ছাড় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এই যে ডিবির হারুন রশিদ সাহেব এত কাজ করলেন এবং তার প্রত্যেকটা কাজ এই সময় ছিল বিতর্কিত। তিনি যতগুলি কাজ করেছেন কোনো একটা কাজ এই আন্দোলনকে দমানোর ক্ষেত্রে বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারেনি, বরং এই আন্দোলনকে আরও বেশি উত্তেজিত করেছে, বেগবান করেছে। তার বিরুদ্ধে সরকার ক্ষিপ্ত হলেন, তাকে এখান থেকে বললেন যে এখানে রাখবেন না। তো ডিবি থেকে সরিয়ে উনি কোথায় নিয়েছেন ওনাকে? আর একটা ভালো জায়গায় পোস্টিং দিয়েছেন, যে কারণে হারুন সাহেব নিজেও বলেছেন যে আমার আরও ভালো হয়েছে। তো ওনাকে আসলে এক ধরনের পুরস্কৃতই করা হয়েছে। কেন পুরস্কৃত করছেন? একটাই কারণ, ওনারা কোনোভাবেই পুলিশকে চটাতে চান না, সবসময় পুলিশকে হাতে রাখতে চান। তো আপনি একই সঙ্গে পুলিশকেও হাতে রাখতে চান, আবার আন্দোলনকারীদেরও খুশি করতে চান, দ্রুত একসঙ্গে হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কী করলে এই আন্দোলন আপনাদের নিয়ন্ত্রণে আনবেন। আপনারা পারবেন না, পারার কোনো কারণ না। কারণ আপনারা চেষ্টা যেভাবে করছেন এইভাবে কিছু হবে বলে আমি মনে করি না। কিন্তু আন্দোলন যদি দিন দিন আরও বাড়তে থাকে তাহলে শেষ পরিণতি কী হবে সেটা নিয়েও কিন্তু চিন্তা করতে হবে। প্রিয় দর্শক,
এখন দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন পুলিশের ক্ষমতা কমে যাওয়ার কারণে পুলিশ কত গুলি করবে, আর গুলি করতে করতে গুলি শেষ হয়ে যায়, হেলিকপ্টার দিয়ে গুলি নিয়ে আসে, তারপরও শিক্ষার্থীরা আন্দোলন থামায় না। শিক্ষার্থীরা ভাইদের হত্যার রক্তের বদলা নেওয়ার জন্য তার রাজপথ ছাড়ে না। বোঝা যাচ্ছে সরকারের আন্দোলন যেভাবে চলতে থাকে সরকারের পদত্যাগ নিশ্চিত হয়ে যাবে, পদত্যাগ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ সরকার সামনে থাকবে না।